আলবেনিয়া ইউরোপের এমন একটা দেশ যেটা প্রায় ৪০ বছর ধরে বিশ্বের বাকি দেশগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছিল। একটা সময় এখানে নৃশংসতা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছিল যে এই দেশটাকে বলা হতো ইউরোপের নর্থ কোরিয়া। এবার নর্থ কোরিয়ার কথা শুনলেই আমাদের মাথায় আসে কিম জং উন এবং তার অদ্ভুত সব নিয়মের কথা। তেমনি একটা সময় আলবেনিয়াতেও কিম জং উনের মতো এক নির্মম শাসক রাজত্ব করত, যার নাম ছিল এনভার হক্সা। তার আমলে এই দেশটা একেবারে নরকে পরিণত হয়েছিল। চারিদিকে ছিল কারাপশন আর বেকারত্ব। এমনকি আলবেনিয়া ছিল বিশ্বের তৃতীয় গরিব দেশ। এই সময় সাধারণ মানুষেরা দুবেলা ভালো করে খেতে পেত না, বাড়ি গাড়ি কেনার মতো তাদের বেসিক রাইটস ছিল না। এমনকি সরকার সব সময় জনগণের উপর কড়া নজরদারি করত। সামান্য সরকার বিরোধী সন্দেহ হলেও প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হতো। আর ঠিক যেভাবে কিম জং উন তার নিজের পরিবারের লোকদেরও বিশ্বাস করতে পারে না, সামান্য সন্দেহ হলেও তাদেরকে হত্যা করে ফেলে, তেমনি আলবেনিয়ার প্রেসিডেন্টও ভীষণই নির্মম ছিলেন। তিনি গোটা দেশ জুড়ে মন্দির, মসজিদ, গির্জা সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছিলেন। আর স্কুল কলেজে পড়াশোনার বদলে তার গুণগান শেখানো হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলবেনিয়া ঠিক কিভাবে একটা ডিক্টেটরশিপে পরিণত হয়েছিল, আর কিভাবেই বা আলবেনিয়া আজকের দিনে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হলো? ডিক্টেটরশিপ থেকে গণতন্ত্র বা ডেমোক্রেসি, এই জার্নিটা কেমন ছিল? আর জানলে আশ্চর্য হবেন, আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ যারা এআই মিনিস্টার নিয়োগ করেছে। এআই মিনিস্টার নিয়োগের পেছনেও বা কি কারণ রয়েছে? তো আমি রয়েছে মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে ইউরোপের নর্থ কোরিয়া নামে পরিচিত আলবেনিয়ার বিষয়। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তাই অবশ্যই একটা করে লাইক করে দিন। সময়টা ১৯৭৮। আলবেনিয়ার আদালত মার্কো ভেলো নামে একজন আর্টিস্টকে ১০ বছরের হার্ড লেবার বা সশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছিল, আর তাকে পাঠানো হয়েছিল আলবেনিয়ার সব থেকে কুখ্যাত জেলে। তার অপরাধ কি ছিল জানেন? তিনি একটা ছবি পেইন্ট করেছিলেন, আর তার উপরে লেখা ছিল ফরেন ইনফ্লুয়েন্স, অর্থাৎ বিদেশ থেকে অনুপ্রাণিত। আর শুধুমাত্র এই শব্দটার জন্যই আলবেনিয়ার সরকার তাকে শাস্তি দিয়েছিল। আর এই সরকারকে লিড করছিল এই দেশের ডিক্টেটর এনভার হক্সা। তো চলুন এবার দেখে নেওয়া যাক আলবেনিয়ার ইতিহাস কি ছিল, কিভাবে এনভার হক্সা এখানে ক্ষমতা এসেছিলেন। ১৪৩১ সালে অটোমানরা আলবেনিয়া দখল করে, আর আগামী প্রায় ৫০০ বছর ধরে আলবেনিয়ায় অটোমানদের রাজত্ব চলে। ১৯১২ সালে বলকান যুদ্ধে অটোমানরা সার্বিয়ার কাছে হেরে যায়। আর এই যুদ্ধ চলাকালীনই ১৯১২ সালের ২৮শে নভেম্বর আলবেনিয়া অটোম্যান থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। আর সেই সময় ব্রিটেন এবং জার্মানির সাহায্যে ক্ষমতায় বসেন আলবেনিয়ার যুবরাজ প্রিন্স উইলহেলম। কিন্তু উইলহেলমের শাসনকে অনেক আলবেনিয়ানরাই মেনে নিতে পারেননি। এরপর টানা প্রায় ১২ বছর ধরে আলবেনিয়া একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি শুরু হয়েছিল। এবার আলবেনিয়ার ম্যাপটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন আলবেনিয়ার ঠিক পাশেই রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর, আর সাগরের ওপারেই রয়েছে ইটালি। আর এই ইটালিতে সে সময় মুসোলিনির নেতৃত্বে শুরু হয়েছিল এক ফ্যাসিস্ট সরকার, আর ধীরে ধীরে এই ফ্যাসিজম আলবেনিয়াতেও ছড়াতে শুরু করে। দেখুন, এখানে আলবেনিয়ার যে হিস্ট্রিটা ছিল সেটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলছি, না হলে আলবেনিয়া ঠিক কিভাবে কমিউনিজম এসেছিল সেটা বুঝতে অসুবিধা হবে। তো এই আলবেনিয়ায় ফ্যাসিজমের হাত ধরেই ১৯২৪ সালের জুন মাসে একটা রেভলিউশন হয়েছিল। এই রেভলিউশনের পরে সেখানে ক্ষমতায় আসে ফান নোলি। নোলি বরাবরই তার দেশকে ব্রিটেন বা আমেরিকার মতো উন্নত করতে চেয়েছিল, কিন্তু তার যে রাজনৈতিক বিরোধী ছিল জগ, তিনি যুগোস্লাভিয়া এবং কমিউনিস্ট বিরোধী হোয়াইট রাশিয়ানদের সাহায্য নিয়ে ১৯২৫ সালে আলবেনিয়াতে ফিরে আসেন এবং তিনি নিজেকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এই ঘটনারই কয়েক মাসের মধ্যেই আলবেনিয়াতে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, আর জগ আলবেনিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এই জগই আবার ১৯২৮ সালে সম্পূর্ণ ডেমোক্রেসি ধ্বংস করে দেন, আর নিজেকে তিনি সেই দেশের রাজা ঘোষণা করেন। আর এভাবেই আলবেনিয়া প্রথমে রাজতন্ত্র, তারপর ডেমোক্রেসি, তারপর আবারও রাজতন্ত্রে ফিরে আসে। কিন্তু এই যে সময়টা, মানে ১৯২৮ সাল, এই সময়টা সারা বিশ্ব জুড়ে চলছিল গ্রেট ডিপ্রেশন, যার ফলে এই সময় বিশ্বের বেশিরভাগ দেশকেই এক ভয়ানক আর্থিক মহামন্দার শিকার হতে হয়েছিল। আর আলবেনিয়াও কিন্তু এ থেকে বাদ যায়নি। তারা এই সময় খাদ্যশস্যের জন্য পুরোপুরি মুসোলিনির ইতালির উপর নির্ভরশীল হয়ে পড়ে।
আর এই সময় আলবেনিয়ার রাজা জগ ইতালি থেকে 65 মিলিয়ন গোল্ড ফ্র্যাঙ্ক লোন নিয়েছিলেন। কিন্তু এই আর্থিক মন্দা হয়েছিল, তার কারণে আলবেনিয়ার অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় ছিল যে তারা সেই গোল্ড লোন শোধ করতে পারছিল না। আর ঠিক এই কারণ দেখেই মুসোলিনি এবার আলবেনিয়াকে দখল করার পরিকল্পনা শুরু করেন। আর শেষ পর্যন্ত 1939 সালের 7 এপ্রিল ইটালি আলবেনিয়ার উপর হামলা করে আর এই পুরো দেশটাকে দখল করে নেয়। এরই কয়েক মাসের মধ্যেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইতালির আত্মসমর্পণের পর আলবেনিয়া চলে যায় জার্মানির দখলে। আলবেনিয়াতে যখন জার্মানদের শাসন চলছিল, ঠিক সেই সময় জার্মানদের শাসনের বিরুদ্ধে আলবেনিয়ায় বেশ কিছু পলিটিক্যাল পার্টি বিদ্রোহ শুরু করে। আর এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই একটা ছিল PLA, যেটা ছিল একটা আলবেনিয়ান কমিউনিস্ট পার্টি। আর এই পার্টিকে লিড করছিলেন এনভার হক্সা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের পরে PLA আলবেনিয়ার ক্ষমতা দখল করে আর আলবেনিয়ার প্রধানমন্ত্রী হন এনভার হক্সা। সাথে সাথে শুরু হয় আলবেনিয়ার ইতিহাসে এক 50 বছরের কালো অধ্যায়। এবার সমস্ত ডিক্টেটরশিপে যেটা হয়, তাদের শাসনের শুরুর দিকটা বেশ ভালোই থাকে। ঠিক তেমনই এনভার হক্সার শাসনের শুরুর দিকটা তিনি আলবেনিয়ানদের জন্য অনেক ভালো ভালো কাজ করেছিলেন। যেমন 1944 সালে ডিসেম্বর মাসে তাদের দেশের সরকার সমস্ত ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল এন্টারপ্রাইজ বা কোনো ধরনের ফরেন বা ডোমেস্টিক ট্রেডিংয়ের কন্ট্রোল গভর্নমেন্টের হাতে নিয়ে নেয়। দেশের আয় বাড়ানোর জন্য ফরেন কোম্পানিগুলোর উপর যে ট্যাক্সের ছাড় ছিল সেগুলো তুলে দেওয়া হয়। ইটালি এবং জার্মানির আন্ডারে থাকা সমস্ত প্রপার্টিকে তিনি মুক্ত করেন। হক্সা আলবেনিয়ার ইতিহাসে প্রথমবার কৃষি সংস্কার আইন পাশ করেন। তিনি দেশের বড় বড় জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব ভূমিহীন চাষিদের সেই জমি বিলিয়ে দেন। আগে আলবেনিয়ার 52% জমি জমিদারদের আন্ডারে ছিল, কিন্তু এই নতুন আইন আসার পর জমিদারদের কাছে থাকা জমির পরিমাণ 16% নেমে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হক্সা যখন জার্মানির বিরুদ্ধে বিদ্রোহ করছিলেন, তখন তিনি রাশিয়ার কমিউনিস্ট লিডার স্ট্যালিনকে ভীষণভাবে ফলো করতেন এবং তার আইডিওলজিতে তিনি ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছিলেন। হক্সা আলবেনিয়াতে রাশিয়ার মতোই একটা সেন্ট্রাল প্ল্যান্ড ইকোনমিক সিস্টেম শুরু করেন। আর এই ইকোনমিক সিস্টেম অনুযায়ী গভর্নমেন্ট চাইলে দেশের যে কোনো জমিকে ব্যবহার করতে পারবে। আর এই সময় হক্সা সাধারণ মানুষের জমি কেনা এবং বেচার উপরে নিষেধাজ্ঞা জারি করেন। আর ঠিক এই সময় আলবেনিয়াতে দুর্ভিক্ষ দেখা দেয়। আর এই দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য হক্সার পাশে এসে দাঁড়ায় যুগোস্লাভিয়া। তারা প্রায় 20,000 টন খাদ্যশস্য দিয়ে আলবেনিয়াকে সাহায্য করেছিল। এছাড়াও স্লাভরা মার্কেট ভ্যালুর থেকে প্রায় 3 গুণ বেশি দামে আলবেনিয়া থেকে তামা কেনে, যাতে তাদের ইকোনমি স্ট্রং থাকতে পারে। তবে যুগোস্লাভিয়ার সাথে আলবেনিয়ার এই বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয়নি, কারণ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটোর উদ্দেশ্য ছিল আলবেনিয়াকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া। আর এই কারণেই দুই দেশের মধ্যে ঝামেলা শুরু হয়। আর ফাইনালি 1948 সালে আলবেনিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। যুগোস্লাভিয়ার সাথে বিচ্ছেদ হওয়ার পরেই হক্সা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নিজেদের যুক্ত করে নিয়েছিলেন। 1948 থেকে 1960-এর মধ্যে আলবেনিয়ার টেকনিক্যাল এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাশিয়া প্রায় $200 মিলিয়ন হেল্প করেছিল। এছাড়াও তারা আলবেনিয়ার অধীনে থাকা সেজান দ্বীপে একটা গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল। আর আলবেনিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক এতটাই ভালো ছিল যে স্ট্যালিনের নির্দেশেই হক্সার দল তাদের নাম PLA থেকে বদলে APL রাখে, অর্থাৎ আলবেনিয়ান পার্টি অব লেবার। 1951 সালে আলবেনিয়ান সরকার প্রথমবার তাদের 5 ইয়ার প্ল্যান শুরু করে, যেখানে তেল, ক্রোমাইট, তামা, নিকেল, অ্যাসফল্ট এবং কয়লার মতো দেশীয় সম্পদ ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছিল। এই সময় ইলেকট্রিসিটি এবং পাওয়ার গ্রিড এক্সটেন্ড করা হয়। কৃষি উৎপাদন এই সময় বৃদ্ধি পায়। দেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম উন্নত হয়। হক্সা এই সময় দেশের শিক্ষার দিকেও বেশ জোর দিয়েছিলেন। 1949 সালের সেপ্টেম্বর মাসে তাদের গভর্নমেন্ট একটা নতুন এডুকেশন পলিসি চালু করেছিল, যেখানে 20 থেকে 40 বছরের নাগরিকদের জন্য এডুকেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়। আর এরই মাত্র 4 বছরের মধ্যে আলবেনিয়ায় অশিক্ষার হার 85% থেকে নেমে 30% চলে আসে। আর 1980 সাল আসতে আসতে আলবেনিয়া থেকে নিরক্ষরতার হার প্রায় মুছেই যায়। এবার প্রশ্ন হচ্ছে, হক্সা যখন তার দেশের জন্য এত ভালো ভালো কাজ করেছিলেন, তাহলে কেন তাকে ইতিহাসের সবথেকে নৃশংস ডিক্টেটরদের মধ্যে একজন মনে করা হয়? তো চলুন এবার সেই কাহিনী বলি। হক্সার ডিক্টেটরশিপের কারণে আলবেনিয়ানদের জীবন কার্যত নরকে পরিণত হয়েছিল। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। এমনকি আলবেনীয়রা এটা ভাবতে ভুলে গিয়েছিল যে বাইরের পৃথিবীটা ঠিক কেমন হয়। জমি কেনাবেচা নিষিদ্ধ হওয়ায় এখানকার পপুলেশনের বেশিরভাগই ফ্ল্যাটে গাদাগাদি করে বসবাস করত। আধুনিক জীবনযাত্রা থেকে আলবেনিয়ানরা পুরোপুরি বঞ্চিত ছিল। আজকের দিনে যেভাবে নর্থ কোরিয়ায় কিম জং উন এবং তার বাবা ঠাকুরদার গুণগান শেখানো হয়, ঠিক তেমনি আলবেনিয়াতেও
প্রতিটা স্কুলে শিক্ষার নামে সে সময় হক্সার গুণগান এবং তার পলিসি পড়ানো হতো, যেখানে কার্যত তাকে ভগবান হিসেবে তুলে ধরা হয়েছিল। জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আলবেনিয়ার প্রত্যেকটা গণমাধ্যমে খবরের নামে হক্সার বিভিন্ন প্রোপাগান্ডা প্রচার করা হতো। হক্সা পুরোপুরি পশ্চিমা শাসনের বিরুদ্ধে চলে গিয়েছিল, কারণ একবার সিআইএ এবং MI6-এর বেশ কয়েকজন স্পাই তাকে হত্যা করার চেষ্টা করেছিল। তবে সেই স্পাইরা হক্সার পুলিশের কাছে ধরা পড়ে গিয়েছিল। আর এরপর থেকেই হক্সার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল যে সবাই হয়তো তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, তাকে হত্যা করতে চায়। আর এই সন্দেহেই হক্সা যাকে তাকে ধরে ধরে হত্যার আদেশ দিতে শুরু করে। এমনকি তিনি দেশের মানুষের উপরেও স্পাইং করতেন। সোভিয়েত ইউনিয়নের কেজিবির মতোই হক্সাও আলবেনিয়াতে একটা সিক্রেট পুলিশ তৈরি করেছিল, যার নাম ছিল সিগুরিমি। বিরোধীদের দমন করতে এবং হক্সার শত্রুদেরকে সরিয়ে ফেলার জন্য এই সিগুরিমি ছিল তার প্রধান হাতিয়ার। এই বাহিনীর মধ্যে প্রায় 30,000 মেম্বার কাজ করত, যারা সাধারণ আলবেনিয়ানদের উপর সবসময় নজরদারি করত। কেউ যদি ভুলেও সরকারের বিরুদ্ধে একটাও কথা বলতো, সিগুরিমির পুলিশ তাকে তুলে নিয়ে যেত। আর এরপর হয় তাকে মেরে ফেলা হতো, আর নয়তো তাকে এমন শাস্তি দেওয়া হতো যে সেই বন্দী নিজে থেকেই তার মৃত্যু কামনা করত। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কেউই কোর্টে নিজেদের পক্ষে কথা বলার সুযোগ পেত না। শুধুমাত্র পলিটিক্যাল বন্দীদের আটকে রাখার জন্যই সে সময় আলবেনিয়ায় 6টা নতুন জেল তৈরি করা হয়েছিল। এছাড়াও সারা দেশ জুড়ে 14টা লেবার ক্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে অপরাধীদের দিয়ে ফোর্সড লেবার হিসাবে কাজ করানো হতো। আর আলবেনিয়ার এই ভয়ঙ্কর শাসনের সঙ্গে নর্থ কোরিয়ার কিম ইল সুংয়ের বেশ মিল ছিল। তাই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একসময় আলবেনিয়াকে ইউরোপের নর্থ কোরিয়া হিসাবে বলতে শুরু করেছিল। 1948 সালে হক্সার ডায়াবেটিস ধরা পড়ে, আর এরপরেই তিনি আরও বেশি খিটখিটে হয়ে যান। কারোর উপর সামান্যতম সন্দেহ হলেই হক্সা কোনো রকম বিচার ছাড়া তাকে জেলে বন্দি করতেন। তিনি এতটাই সন্দেহবাদী হয়ে গিয়েছিলেন যে নিজের কাছের লোকজনদেরকেও বিশ্বাস করতে পারছিলেন না। পার্টির মধ্যে যে মেম্বাররা একটু বেশি কন্ট্রিবিউট করত বা যাদের পপুলারিটি একটু বেশি থাকত, হক্সা তাদের ছবি পার্টি অফিস থেকে সরিয়ে রাখতেন। এমনকি দলে নিজের আধিপত্যকে বজায় রাখার জন্য তিনি দলের বহু সিনিয়র মেম্বারদের হত্যা করেছিলেন। এছাড়া হক্সার যারা ছোটবেলার বন্ধু ছিল তাদেরকেও অনেককেই ধরে ধরে জেলে পাঠানো হয়েছিল, যাতে কেউ কখনো হক্সার কোনো ডার্ক সিক্রেট জনগণের সামনে তুলে ধরতে না পারে। এমনকি হক্সার তৎকালীন রাইট হ্যান্ড তথা প্রধানমন্ত্রী মেহমেট শেহুকেও তিনি হত্যা করেছিলেন। ইভেন জানলে আশ্চর্য হবেন, 1974 সালে হক্সার ছোটবেলার বন্ধু তথা আলবেনিয়ার ডিফেন্স মিনিস্টার বেকির বাল্লুকুকেও এই রকমই অভিযোগে ফাঁসানো হয়েছিল। আর তার বিরুদ্ধে স্পাইংয়ের কোনো প্রমাণ না থাকলেও স্রেফ সন্দেহ থাকার কারণে বাল্লুকুকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে এই কঠিন সময়েও আলবেনিয়ানদের কাছে একটা শান্তির জায়গা ছিল তাদের ধর্ম। 1960-এর দশক আস্তে আস্তে আলবেনিয়া ইউরোপের একটা অন্যতম মুসলিম কান্ট্রি হয়ে উঠেছিল। তবে মুসলিমদের পাশাপাশি এখানে প্রচুর খ্রিস্টানও বসবাস করত। তবে তারা কোনো সমস্যা ছাড়াই নিজেদের ধর্মীয় আচার আচরণ পালন করত। কিন্তু নাগরিকদের এই স্বাধীনতাটুকু শেষ হয়ে যায় 1967 সালে। 1967 সালের 6 ফেব্রুয়ারি হক্সা আলবেনিয়াকে একটা নাস্তিক দেশ হিসাবে ঘোষণা করেন। আর বলে দেই, আলবেনিয়া সেই সময় বিশ্বের প্রথম দেশ ছিল যারা নিজেদের একটা নাস্তিক দেশ হিসাবে ডিক্লেয়ার করেছিল। আর হক্সার এই স্পিচের পরেই মিলিটারি ফোর্স দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালায়। বেশিরভাগ মসজিদ, চার্চ ভেঙে গুড়িয়ে ফেলা হয়। সমস্ত রিলিজিয়াস কালচার পালনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর যারা এই নির্দেশ মানত না তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ডিজাইন খুব সুন্দর ছিল সেগুলোকে মিলিটারিরা ধ্বংস করেনি, কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষার বদলে হক্সার মতবাদ পড়ানো শুরু হয়েছিল। আর এখানে শেষ নয়, সাধারণ আলবেনিয়ার নাগরিকরা কখনোই দেশের বাইরে যাবার অনুমতি পেত না। দেশের যে কোনো ধরনের ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করা বা সেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করা নিষিদ্ধ ছিল। এমনকি জানলে অবাক হবেন, হাই র্যাঙ্কের গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া কেউ সেই দেশে গাড়ি ব্যবহার করতে পারত না। ইভেন দেশের বহু জনসংখ্যা এমন ছিল যারা কোনোদিন গাড়ি চোখেই দেখেনি। 1970-এর দশকে গোটা আলবেনিয়া জুড়ে মাত্র 1265টি মোটর ভেহিকেল ছিল। এবার প্রতিটা ডিক্টেটরের মতোই হক্সা জনগণের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা হলো পশ্চিমারা এই দেশটাকে দখল নিতে চায়। আর জানলে আশ্চর্য হবেন, এই একটা থিওরিকে জনগণের সামনে সত্যি প্রমাণ করার জন্য হক্সা যুদ্ধের প্রস্তুতি হিসাবে আলবেনিয়ায় লাগাতার বাংকার বানাতে শুরু করেন। আর বলে দেই, সে সময় হক্সা তার শাসনামলে গোটা আলবেনিয়া জুড়ে প্রায় 7.5 লক্ষ বাংকার তৈরি করেছিলেন।
আর আশা করি এতেই বুঝতে পারছেন যে কেন আলবেনিয়াকে সে সময় নর্থ কোরিয়া বলা হতো। তবে এই সব কিছুর মধ্যে একটা জায়গা ছিল যেটা সম্পূর্ণ আলাদা ছিল, আর সেটা হলো আলবেনিয়ার রাজধানী এবং তাদের সিক্রেট শহর তিরানায়। তিরানা শহরের মাঝখানে একটা নির্দিষ্ট জায়গা ছিল যেখানে সর্বক্ষণ হাই সিকিউরিটি মোতায়েন করা থাকত, কারণ এই জায়গাটা ছিল শুধুমাত্র প্রেসিডেন্ট এনভার হক্সা এবং বাকি হাই র্যাঙ্কড পার্টি মেম্বারদের জন্য। এখানে বড় বড় আলিশান অ্যাপার্টমেন্ট, জিম, সুইমিং পুল, ক্লাব, রেস্টুরেন্ট, এমনকি স্পেশাল গ্রোসারি শপ, এই সমস্ত কিছু ছিল। 1944 সালে যখন এই জায়গাটাকে তৈরি করা হচ্ছিল তখন এখানকার পপুলেশনদের হক্সার সিক্রেট পুলিশ সিগুরিমি তাড়িয়ে দিয়েছিল। এই পুরো জায়গাটা সিভিল ড্রেসে থাকা পুলিশ অফিসারদের নজরদারিতে থাকত, আর এখানে প্রচুর পরিমাণে আর্মড ফোর্স মোতায়েন করা হয়েছিল। আর এই জায়গাটার মধ্যে হক্সার নিজের বাড়িও ছিল, যেখানে তিনি ছাড়া সকলের, এমনকি পার্টির হায়ার র্যাঙ্ক অফিসারদেরও যাওয়া নিষিদ্ধ ছিল। হক্সার নিজে যেখানে দেশের সমস্ত জায়গায় ওয়েস্টার্ন জিনিসপত্র ব্যান করে দিয়েছিলেন, সেখানে তার এই বাড়িতে ছিল লাইব্রেরি, আর এই লাইব্রেরিতে ছিল ওয়েস্টার্ন রাইটারদের বই, এমনকি ওয়েস্টার্ন মেডিসিন, সবকিছুই ছিল। এই শহরের বাকি অ্যাপার্টমেন্টগুলোতে থাকত হক্সার ঘনিষ্ঠ পার্টি মেম্বাররা, আর তাদের আমোদ প্রমোদ এবং বিনোদনের উপযোগী হিসাবে বেশ কয়েকটা বিল্ডিং এবং মুভি থিয়েটার তৈরি করা হয়েছিল। আর হক্সা তার দলের প্রত্যেক হাই র্যাঙ্কড মেম্বারদের প্রতিদিন ক্লাব হাউসে আসা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আসলে এটা ছিল সন্দেহবাতিক হক্সার তার পার্টি মেম্বারদের উপর নজরদারি রাখার একটা উপায়। আর আপনাদেরকে বলে দেই, হক্সা মারা যাওয়ার আগে পর্যন্ত এই সিক্রেট ক্লাব বা শহরের ব্যাপারে দেশের কেউই জানত না। 1973 সালে হক্সার প্রথমবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং দিন দিন তার অবস্থার অবনতি ঘটছিল। আর এই সময় 1980-র দশকে হক্সা তার ক্ষমতার অর্ধেকটা দিয়ে দেন তার ডেপুটি রামিজ আলিয়াকে। এরপরে 1985 সালের 9 এপ্রিল 76 বছর বয়সে হক্সা হৃদরোগে আক্রান্ত হন এবং হসপিটালে ভর্তি হন, আর সেখানেই দুদিন বাদে তার মৃত্যু হয়। আর হক্সার মৃত্যুতেই আলবেনিয়া থেকে কমিউনিজমের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। হক্সার মৃত্যুর পর রামিজ আলিয়া আলবেনিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে সাধারণ আলবেনিয়ানরা হক্সা ছাড়া অন্য কাউকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারছিল না। তাছাড়া এই সময় সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের নানান দেশগুলোতে কমিউনিজম মুক্তির আন্দোলন শুরু হয়েছিল, আর আলবেনিয়াতেও এই বিদ্রোহের আগুন লেগেছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাত্র 1 বছরের মধ্যেই আলবেনিয়াতেও কমিউনিস্ট সরকারের পতন ঘটে। আর এই বছরই আলবেনিয়াতে ভোট হয় এবং ভোটে জিতে আসে ডেমোক্রেটিক পার্টি অফ আলবেনিয়া। আর এরপরেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে আলবেনিয়ার সম্পর্ক আরও ভালো হতে শুরু করে। 2009 সালে আমেরিকার নেতৃত্বে আলবেনিয়া নেটোতে যোগ দিয়েছিল। আর এই মুহূর্তে আলবেনিয়াতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। 2025 সালে আলবেনিয়া সরকার এমন একটা কাজ করেছে যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারা তাদের মন্ত্রিসভায় ডাইলিয়া নামে একটি এআইকে মিনিস্টার বানিয়েছে, যার কাজ হবে প্রশাসনে যে কোনো রকমের করাপশন দূর করা। ইতিহাস সাক্ষী আছে, ডিক্টেটররা যতটাই ক্ষমতাশালী হোক না কেন, সময়ের পদাঘাতে একদিন তাদেরও মুকুট চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানান। আলবেনিয়ার মতোই আরেকটি দেশ হলো রোমানিয়া, আর এই দেশটাও একটা ভয়ানক ডিক্টেটরশিপের আন্ডারে ছিল। কি হয়েছিল সেই দেশের সাথে, সেই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।